আচ্ছা, আপনারা কি স্লাইডটি দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। ওকে, সো আমরা আজকে ডে 4-এ রয়েছি। আমাদের নিউ ক্লাসিক্যাল পার্টটি বাকি রয়েছে, রোমান্টিক লিটারেচার। তারপর আমরা ফিরব, যেটা আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, যে আমরা কিছুটা পার্ট লিটারেচার এগিয়ে গিয়ে তারপরে অন্য কোনো ইউনিট শুরু করব। তাই আজকে নিউ ক্লাসিক্যাল বা অগাস্টান এজ এই পিরিয়ডটা কভার করব, 1700 থেকে 1798। এটি হচ্ছে আমাদের পিরিয়ড নিউ ক্লাসিক্যাল অর অগাস্টান এজে। ফার্স্ট অফ অল আমরা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে নেব। 18th century in English literature is known as the Augustan age, or it is also known as Neoclassical age or the age of reason. সো 18th সেঞ্চুরিকে প্রথমে দেখব নিউ ক্লাসিক্যাল কেন বলা হচ্ছে। কারণ এই সময়কার যারা ইংরেজি সাহিত্যের লেখক ছিলেন, তারা তাদের অনুপ্রেরণার জন্য, তাদের আদর্শের জন্য ফিরে গেছিল ক্লাসিক্যাল টাইমে। ক্লাসিক্যাল মেন গ্রীসে এবং রোমে, তাদের সাহিত্যে, এবং চেষ্টা করেছে ওদের থেকে অনুপ্রেরণা নিয়ে ইংরেজি সাহিত্যের পূর্বের যে যুগগুলি গেল, তার মধ্যে অন্যতম হচ্ছে রেনেসাঁ পিরিয়ড। এই রেনেসাঁ পিরিয়ডের সাহিত্যের থেকে ভালো কিছু রচনা করব, এটা ছিল তাদের মোটিভ। বাট সামহাউ ওটা করতে গিয়ে তারা কিন্তু পিছিয়ে গেছে। তারা ক্লাসিক্যাল ট্রেন্ডটাকে ফলো করেছিল, তারা ক্লাসিক্যাল সারফেস লেভেলের জনরাগুলোকে ফলো করেছিল, বাট ভুলে গেছিল তাদের সাবজেক্ট ম্যাটারগুলোকে তাদের লেখার মধ্যে ফুটিয়ে তুলতে। সো তাই এখানে নিউ ক্লাসিক্যাল অর্থে আমরা বলতে পারি না যে যে একটা এক্সট্রিম, একটা বেটার কিছু, রাদার ক্লাসিক্যালের থেকে আরও লোয়ার ক্যাটাগরির একটা লেখা তারা ফলো করেছিল, তারা বেটার করবে ভেবেছিল, কিন্তু ওই কোর্সার পার্টটা হয়ে গেছে। ওকে, তো প্রত্যেক যুগের চেষ্টা থাকে, যেমন আমরা যখন একটা যুগ থেকে আরেকটা যুগে যাই, তখন পূর্বের যুগের থেকে বর্তমান যুগটি চায় ভালো কিছু করতে। সেটা আমাদের ক্লাসে থাকা মনিটর হোক, বা হোস্টেলে থাকা যে এবারের ম্যানেজার হোক, বা রাজসভায় বা সিংহাসনে বসা নতুন মন্ত্রী হোক, চেষ্টা করে ভালো করার পূর্বের থেকে, কিন্তু ওটা ভালো হয়নি, কারণ স্বর্ণযুগ হয়েছিল রেনেসাঁ পিরিয়ড। তো যাই হোক, এই জন্য এই যুগটাকে নিউ ক্লাসিক্যাল এজ বলে, এক গেল। দ্বিতীয় আসবো অগাস্টান এজ। তো এই যুগের লেখকেরা চেষ্টা করেছিল রোম এবং গ্রিসে ফিরে যেতে, এবং তখন আমাদের ক্লাসিক্যাল পিরিয়ডের অগাস্টাস সিজার ছিলেন অন্যতম রাজা, এবং তার সময়ে যে সাহিত্য রচনা হয়েছিল গ্রিসে তা ছিল অনবদ্য। তাই এদের প্রচেষ্টা ছিল অগাস্টান সিজারের সময়কালীন যে সাহিত্য সেরকম রচনা করবে। তো তাই জন্য এই এজটাকেও বলা হতো অগাস্টাস এজ, অগাস্টান এজ রাদার। দ্য লিটারেচার অফ দিস পিরিয়ড, যেখানে conform to Pope's aesthetic principle is distinguished by its striving for harmony and precision. যেমন ক্লাসিক্যাল যেটা লেখা ছিল তাদের মধ্যে এগুলো ছিল অবশ্যই। যখন আমরা 3 ইউনিটের কথা বলি, ডিকশনের কথা বলি, ল্যাঙ্গুয়েজ, ওয়ার্ডস, এগুলো কিন্তু একটা স্ট্যান্ডার্ড, ক্লাসিক্যাল স্ট্যান্ডার্ডে পৌঁছানোর জন্য। তো এই স্ট্যান্ডার্ডগুলোকে মেনটেন করতে গিয়ে তারা কিন্তু ওই হয় না, একটা ভালো রেস্টুরেন্ট মানে
তার অ্যাম্বিয়েন্স শুধু ভালো হলে হবে না, তার কিন্তু ওখানে থাকা যে বাকি জিনিসগুলো, জাস্ট লাইক ফুডিং, ওখানকার স্টাফেদের বিহেভিয়ার, এগুলোও ম্যাটার করে। তো এটা কিন্তু ওরা করেনি। তো যেমন করে আপনারা যদি আলেকজান্ডার পোপের লেখা দেখেন, স্টাইল, জনরা, এইসব বিষয়ে কিন্তু ফাটাফাটি। সো অ্যাজ দ্য এজ অফ এম্পারার অগাস্টাস, ইট ওয়াজ দ্য গোল্ডেন এজ, দ্যাট মিন দ্য এম্পারার অগাস্টাসের এজটা ছিল রোমান সাম্রাজ্যে গোল্ডেন যুগ, স্বর্ণযুগ। Similarly, 18th century is also seen as the golden period in the history of English literature, তাই জন্য এটাকে অগাস্টান এজ বলা হতো। The writer of the 18th century imitated the literary forms and themes of the original writers such as Virgil and Horace. Now, historical background যদি চাই, ম্যাথিউ আর্নল্ড অনবদ্য একজন ভিক্টোরিয়ান ক্রিটিক। তো তিনি 18th সেঞ্চুরিকে বলেছিলেন দ্য এজ অফ প্রোজ অ্যান্ড রিজন। আপনারা জানেন এই সময়ে সৃষ্টি হয়েছিল দ্য এনলাইটেনমেন্ট, এক বিশেষ একটা ক্লাস অর স্কুল। এই সময় এই থিঙ্কাররা 18th সেঞ্চুরিদের মধ্যে ছিলেন ভলটেয়ার, রুশো। তারা পপুলারাইজড করেছিল এই আইডিয়াটাকে, দ্যাট ইজ দ্য এজ অফ রিজন। আর এই রিজনটাকে নিয়ে আসার পেছনে আমরা পূর্বের ক্লাসে যদি ফিরে যাই, সেখানে ফ্রান্সিস বেকন, আমরা জন লকের কথা, হবসের কথা পড়েছিলাম, এবং তারা কিভাবে এডুকেশন, তারা লার্নিং নিয়ে যে সব স্কলাস্টিক বইগুলো লিখেছিল, তার পেছনে কিন্তু জার্মান একজন থিঙ্কারের প্রভাব রয়েছে, আর তার নাম হচ্ছে ইমানুয়েল কান্ট। সো ইমানুয়েল কান্ট 1784-এ তিনি একটি এসে পাবলিশ করেছিলেন, তার নাম ছিল হোয়াট ইজ এনলাইটেনমেন্ট। তো তিনি এখানে এনলাইটেনমেন্ট কথার অর্থ বলেছিলেন ম্যান লিভিং হিজ সেলফ কজড ইম্যাচিউরিটি, দ্যাট মিন উই আর ফ্রম আওয়ার বার্থ উই আর ইম্যাচিওর, অ্যান্ড whenever we pass through the times and we are going forward in our life, we are experiencing a lot, এবং সেই এক্সপিরিয়েন্সটা আমাদের কিন্তু ইম্যাচিওর থেকে ম্যাচিওর হতে শেখায়। কিন্তু এই ম্যাচুরিটিতে যাওয়াটা যদি কেউ ইচ্ছে করে ত্যাগ করে, তাহলে কিন্তু ওর পক্ষে ইম্যাচিউরিটি থাকাটা স্বাভাবিক, ও ম্যাচিওর হবে না। তো এখানে ইম্যাচিওর থেকে ম্যাচিওর হওয়ার তিনি এই কনসেপ্টটাকে বলেছেন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা। তো তিনি বলছেন ইম্যাচিউরিটি মানে হচ্ছে ইনক্যাপাসিটি, অর্থাৎ মানুষ তার কর্মক্ষমতা যে সময়ে গড়ে ফেলা উচিত তা করে না। সো তা হচ্ছে টু ইউজ ওয়ানস ইন্টেলিজেন্স উইদাউট দ্য গাইডেন্স অফ অ্যানাদার। তো এই এনলাইটেনমেন্ট একটা এমন একটা সত্তা যেটা নিজের মধ্যে আসা অবশ্যই প্রয়োজন, যেটা অন্য কেউ ধরিয়ে দেবে, ইট ইজ নট আ ফ্যাক্ট। সো তিনি বলছেন এই সেলফ ইম্পোজড ওয়েতে আমরা ইম্যাচিওর থাকি, যদি চেষ্টা করি, যদি আমরা প্রয়াস করি, তাহলে কিন্তু এই ইম্যাচিওর স্টেজ থেকে ম্যাচিওরে আসতে পারি। তাই বহু মানুষ নিজের ইচ্ছাহীনতার কারণে তারা কিন্তু অন্ধকার থেকে গেছে, অর্থাৎ তারা এখনও এনলাইটেনমেন্টের আলোতে পৌঁছায়নি। এরপর সামটাইমস দ্য লেটার হাফ অফ দ্য 18th century, the period between 1750 and 1798 is taken as a different period, and that is called age of sensibility. So আমাদের যদি অগাস্টান এজের 1701 থেকে 1798 দেখি, সো এর কিন্তু মানে লেয়ার্স অফ কিন্তু ফেজেস রয়েছে। যেমন লাস্ট ফেজটাকে আমরা বলছি এজ অফ সেন্সিবিলিটি। দ্য পিরিয়ড ফোকাসড আপন ইনস্টিংক্ট, ফিলিং অ্যান্ড ইমাজিনেশন। সো এই এজ অফ সেন্সিবিলিটি ছিল এক প্রকার সোপান, একটা সিঁড়ির ধাপ, যেটা আবার এই ফ্যাক্ট রিজন থেকে স্বপ্নের জগতে, অর্থাৎ কাল্পনিকতার জগতে জাম্প দিতে, অর্থাৎ শুরু হয়েছিল কল্পনা জগৎকে
ত্যাগ করে রিজন, ফ্যাক্ট, লজিকে আসতে, ইন্টেলিজেন্সের পেছনে ছুটতে, কিন্তু আবার সেই জিনিসটাকে রিজেক্ট করে আবার জাম্প দেওয়া হচ্ছে সেন্সিবিলিটির দিকে, আর যেটা রোমান্টিক পিরিয়ড নিয়ে আসবে 1798 থেকে। ওকে, নাও এবার দেখব সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। সো এখানে 8th সেঞ্চুরি হয়ে গেছে, 18th সেঞ্চুরি হবে। saw the establishment of modern party politics with two opposing parties, Whigs and Tories. আপনারা জানেন হুইগসরা ছিল, তারা কনজারভেটিভ, তারা চাইছিল যে রাজ সিংহাসনে যিনি আছেন তারা যেন তাদের সিংহাসন বজায় রাখেন, অর্থাৎ এই যে রুলিং পার্টি বংশানুক্রমিক হোক। আর টোরিজরা ছিল লিবারেল, তারা চাইছিল যে সিংহাসনে জনপ্রতিনিধি আসুক। তো এই দুটি অপোজিং পলিটিক্যাল পার্টির কিন্তু আবির্ভাব হয়েছিল। দ্য এমার্জেন্স অফ ব্রিটেন ফ্রম আইসোলেশন টু ইন্টারন্যাশনালিজম। সো আমাদের এই যুগের এর পূর্বে থেকেই রানী এলিজাবেথ থেকে একটা টেন্ডেন্সি এদের মধ্যে আসে যে এরা দেশ বিদেশ কথাটা বলা ভুল হবে, দেশ থেকে পাড়ি দিয়ে অন্য জগতে যাবে এবং নতুন নতুন দেশ অনুসন্ধান করবে। এবং এই ব্রিটেন একটা ওই দ্বীপের মতো একটা টাইম ছিল, কিন্তু সেই দ্বীপ আর একা থাকলো না, অগণিত তারা কিন্তু অংশকে কিন্তু একত্রিত করেছিল। আর তার বেটার এক্সাম্পল বলতে পারি যে ইউনাইটেড কিংডম হওয়া, যখন ওয়েলস আয়ারল্যান্ড একত্রিত ইংল্যান্ডের সাথে হলো। দ্য চেঞ্জ ইন ইকোনমিক পলিসি ফ্রম মার্সেন্টাইলিজম টু লেসেজ ফেরি ক্যাপিটালিজম, তো বাণিজ্যিক থেকে তারা ব্যবসায়িক হয়ে উঠল। দ্য গ্রোথ অফ দ্য ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড দ্য স্টার্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এবং এখান থেকেই শুরু হয় ব্রিটিশ সাম্রাজ্য। গোটা বিশ্বব্যাপী তারা তাপিয়ে বেরিয়েছে এবং বহু দেশকে তাদের উপনিবেশ বানিয়েছে, এবং সাথে ওদের শিল্প বিপ্লব শুরু হয়েছে। এগ্রিকালচার, যেটা একটা গ্রামীণ এলাকায় সীমাবদ্ধ ছিল, তাকে মার্কেট ওরিয়েন্টেড করেছে। তারা রোড, তারা রেলওয়ে, এই সবে কিন্তু বিশেষভাবে তারা অর্থ বিনিময় করেছে। তাই জন্য রুরাল ম্যানুফ্যাকচারিং স্প্রেড ক্যাপিটাল থ্রু আউট দ্য পপুলেশন অ্যান্ড ইনক্রিজ ডিমান্ড লেড টু টেকনিক্যাল ইনোভেশন। ভাবুন তো, ভারত থেকে কত কিছু তারা রিসোর্সেস এক্সট্রাক্ট করে নিয়ে গেছে। লিটারেসি অলসো গ্রিউ অ্যাট এ ফাস্ট রেট। শুধু এইসব বৃদ্ধি হয়েছে তা নয়, তাদের মধ্যে শিক্ষা, তাদের মধ্যে মানুষের যে জ্ঞানের পিপাসুতা বেড়েছে। 14th সেঞ্চুরিতে যেখানে 80% যদি আমরা দেখি মানুষ ইংল্যান্ডের অ্যাডাল্টরা তারা নিজেদের নাম পর্যন্ত উচ্চারণ করতে পারতো না, সেখানে শিক্ষার হার গিয়ে পৌঁছায় 62%, এবং 8 মিলিয়ন এই নাম্বারটা বাই 18th century. So England became more and more a print-oriented culture in the 18th century. The proliferation of the printing press and especially the cheapness of paper, কাগজের দাম কম হয় কারণ তারা তো ইম্পোর্ট করতে লাগলো এইসব তাদের উপনিবেশিক দেশ থেকে। And the rise of literacy and economic status mean that many more people could participate in reading. কারণ যে দেশের মানুষ শিক্ষিত সে দেশের মানুষই কিন্তু অর্থনীতির মূল মেরুদণ্ড হয়ে দাঁড়ায়। যদিও আমার মনে হয় যে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের মধ্যে অনেক রদবত প্রয়োজন, যেখানে মেরুদণ্ডটাকে দাঁড় করানোর প্রয়োজন। মানুষ শুধুমাত্র বুকিশ নলেজটাকে গ্রহণ করছে এবং সেটাকে তারা অ্যাপ্লিকেবল করতে পারছে না লাইফে। ওকে, সো সেটা কিন্তু বাকি দেশের তারা কিন্তু সিলেবাসটাকে ডিফারেন্ট ওয়েতে মডেল করে। যাই হোক, দ্য নিউ readership primarily consisted of the new emerging and the so-called the most important term, that is middle class.
সব থেকে বড় যেটা হলো মিডল ক্লাস গ্রো করলো। আর মিডল ক্লাস গ্রো হওয়া মানে রিচ ক্লাস তো ফুপে ফুপে বাড়বে। আজকে এই শপিং মল, এই স্মার্ট বাজার, এইসব কিন্তু মেন টার্গেট তাদের মিডল ক্লাস না। লিটারেচারে আমরা প্রবেশ করব। এই সময়ের মেজর পোয়েটসদেরকে নিয়ে প্রথমে আলোচনা করব। সর্বপ্রথম আসব আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ was a poet, critic, satirist, and তার জন্ম 1688। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি কোনো গন্ডগোল হচ্ছে? এনি ইস্যু? হ্যালো? আপনারা কি শুনতে পাচ্ছেন নাকি নেটওয়ার্কের ইস্যু হচ্ছে? শোনা দেখা যাচ্ছে এবার। মানে একটু আগে কি শোনা যাচ্ছিল না? শোনা যাচ্ছিল, স্ক্রিনটা দেখা যাচ্ছিল না। এখন ঠিক আছে? এখন ঠিক আছে তো? ওকে, চেষ্টা করবেন মানে ওই যে আগে যেটা আমি নোটটা দিয়ে দিচ্ছি ওটাকে খুলে পড়তে, কারণ অনেক সময় কি হচ্ছে এখানে স্ক্রিনটা নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো বন্ধ হয়ে যাচ্ছে। তাই আপনারা দরকার পড়লে প্রয়োজনে যে পিডিএফটা আগে শেয়ার করেছিলাম গ্রুপে ওটাকে ওপেন করে দেখবেন, আপনাদের হয়তো সুবিধা হবে এতে। ওকে, সো আলেকজান্ডার পোপের বার্থ ইয়ার এবং ডেথ ইয়ার অবভিয়াসলি ইম্পর্ট্যান্ট, কারণ ওয়ান্স সেকেন্ড নেট সেটের রিসেন্ট ট্রেন্ড হচ্ছে ক্রোনোলজি, আর এই ক্রোনোলজিতে মেজর রাইটারদের স্পেশালি তাদের বার্থ ইয়ার এবং ডেথ ইয়ারটা মাথায় রাখবেন। সো বোথ হিজ পেরেন্টস ওয়ার বর্ন ক্যাথলিক্স, and as a result, Pope's education was affected by the penal law in force at that time. অ্যাকচুয়ালি তখন ইংল্যান্ডে ক্যাথলিক্সদের লিবার্টি ছিল না। ক্যাথলিক্সরা জনসমক্ষে ঘোরাফেরা বা পাবলিক এরিয়ায় তারা কিন্তু বেশি ইনভলভ থাকতো না, তাই পোপের শিক্ষা দীক্ষাও কিন্তু খুব একটা মানে হয়নি, মানে ফর্মাল এডুকেশন যাকে বলে। So since he was excluded from a public education, so Pope was educated largely at home. He learned Greek and Latin under the tutelage of a local priest and later at Catholic school. ওকে, পরে যখন লিবারেল হয়ে ক্যাথলিক স্কুল হলো তখন সেখানে কিন্তু পড়াশোনা করেছে। ওকে, 1700 সেঞ্চুরিতে পোপের পরিবার তারা বিনফিল্ডে চলে যায়। এই বিনফিল্ডটা কোথায়? উইন্ডসোর ফরেস্ট। আর এই উইন্ডসোর ফরেস্ট এই প্লেসটা আমাদের পোপের জীবনে কিন্তু একটা মানে মেজর একটা ইনফ্লুয়েন্সিয়াল প্লেস ছিল। তার লেখাতে অনেক তাকে হেল্পফুল করেছিল এবং এমনকি তিনি একটা টেক্সটও লিখেছেন উইন্ডসোর ফরেস্ট নামে। সো যেখানে পোপ আন্ডারটুকে রিজাইন অফ রিগোরাস সেলফ এডুকেশন, নিজেকে প্রচুর সময় দিয়েছেন পড়াশোনাতে। যেমন করে আপনাদের আমি বুঝিয়েছিলাম যখন জন মিল্টনের সম্পর্কে পড়িয়েছিলাম, তিনি হর্টন বলে একটা জায়গায় চলে গেছিলেন। সেই হর্টনে তিনি কিন্তু 6 বছর কাটিয়েছিলেন এবং নিজেকে অনবদ্য একজন স্টুডেন্ট তৈরি করেছিল। সো হাউএভার দিস ডিটারমিনেশন টু স্টাডি এক্সেসিভলি আন্ডারমাইন্ড হিজ হেলথ। তবে এই যে পড়াশোনার প্রতি যে একটা অতিরিক্ত নেশা, তার কিন্তু শারীরিক সমস্যার কারণ হয়েছিল। আপনারা জানেন বা জানবেন যে হি কন্ট্রাক্টেড দ্য ফার্স্ট অফ এ সিরিজ অফ ইলনেস হুইচ টুগেদার উইথ হিজ ফিজিক্যাল ডিফর্মিটি বহু রোগের শিকারে ছিলেন। তার হাইট মাত্র 4 ফিট ছিল, 4 ফিট 6 ইঞ্চেস ছিল। উইথ কার্ভেচার অফ দ্য স্পাইন, তার মেরুদণ্ড বাঁকা ছিল, ওই হাফ আর্কের মতো ঝুঁকে পড়েছিল, যার কারণে লেফট হিম ইজ সেমি ইনভ্যালিড ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ। বাকি জীবনের জন্য পঙ্গু বলাটা ঠিক হবে না, তবে হ্যাঁ একটা মানে কি বলবো
সুস্থ সবল জীবনযাপন থেকে তাকে কিন্তু দূরে রেখেছিল। যদিও পরে প্রপার ডায়েট, এক্সারসাইজ এইসব করে পোপ কিন্তু রিকভার্ড করেছিল। ওকে, সো হিজ ওয়েল নোন মক হিরোইক এপিক, তার বিখ্যাত একটা মক হিরোইক এপিক আপনারা সবাই জানেন, হয়তো সিলেবাসে পড়েও এসেছেন, দ্য রেপ অফ দ্য লক was first published in 1712 and it was based on a family quarrel between Peters and farmers when the 7th Lord Peter cut off a lock of Miss Arabella farmer's hair. So, এরপরে around 1713, Pope along with Jonathan Swift, John Gay, John Arbuthnot and Thomas Parnell মিলিতভাবে তারা প্রতিষ্ঠিত করেছিল একটা সাহিত্যিক ক্লাব। কারণ 18th সেঞ্চুরির একটা মেজর ইনভেনশন হচ্ছে ক্লাব। ক্লাব মানে ওই কালী পুজো এইসব যে পাড়ায় যেগুলো হয় এইসব ক্লাব নয়, এরা হচ্ছে সাহিত্যিক ক্লাব গঠন করতো। ক্লাব মানে ওদের কোনো ফিজিক্যাল কোনো রুম থাকতো না, ওরা যেত 18th সেঞ্চুরির একটা বড় একটা সোশ্যাল ইনভলভমেন্টের জায়গা ছিল কফি হাউস। ওই কফি হাউসগুলোতে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে তারা কিন্তু এটা শিক্ষামূলক আলোচনা করত। তো এরকম একটি ক্লাব ছিল, তার নাম ছিল স্ক্রিবলেরাস ক্লাব। আর এই স্ক্রিবলেরাস ক্লাবের মেম্বারদের কথা তো বললাম, টু স্যাটিরাইজ, এবং তারা সেখানে বসতো, আলোচনা করত অল দ্য ফলস টেস্ট ইন লার্নিং। তারা শিক্ষা দীক্ষা, বিশেষ করে মানুষের রুচিবোধ এইসব নিয়ে কিন্তু আলোচনা করত। দ্য ক্যারেক্টার অফ Martinus Scriblerus was originally conceived as a focus for the club's satire, এবং এখানে এই ক্লাবের একটা রিয়েল চরিত্র ছিল মার্টিনাস স্ক্রিবলেরাস। তার নাম থেকেই কিন্তু হয়েছিল এই স্ক্রিবলেরাস ক্লাব, এবং তারা এই ক্লাবের মাধ্যমে তৎকালীন যে সাহিত্য চর্চা, সাহিত্যিক এদের লেখা, এদের বিষয় নিয়ে তারা কিন্তু মন্তব্য করত। এবারে পোপকে আমরা কিভাবে বেশি করে জানলাম, চিনলাম। সো পোপের তার ফেম এইসব কিন্তু দাঁড়িয়ে রয়েছে তার লেখা, কিন্তু লেখা নয়, একটা ট্রান্সলেশন। তিনি হোমারের ইলিয়াডকে ট্রান্সলেট করেছিলেন 1720 খ্রিস্টাব্দে, যার সময় লেগেছিল 6 বছর, এবং পরে তিনি ওডিসিরও তারপরে 6 বছর সময় নিয়ে ট্রান্সলেট করেছিলেন ওডিসি। অর্থাৎ 1720-তে ইলিয়াড ট্রান্সলেট করেছিলেন, 1726-এ ওডিসি। মারা গেছিলেন 1744 খ্রিস্টাব্দে। এবারে আসবো তার সাহিত্যের লেখাগুলিতে। তো আমি এরপরে ব্যাখ্যা করে রেখেছি, জাস্ট এখানে টাইম লাইন এবং ক্রোনোলজিটাকে মনে রাখার জন্য আপনারা কাজ করবেন এরকমভাবে, ওয়ার্কসগুলোকে প্রথমে সাজিয়ে নেবেন। যেমন প্যাস্টোরালস থেকে তার শুরু 1709, অ্যান্ড এসে অন ক্রিটিসিজম থেকে এরকম চলতে থাকছে। এখানে দ্য প্রোলগ টু দ্য স্যাটায়ারে শেষ করেছি আমি। হ্যাঁ, এখানে এই রাইটিংদের মধ্যে আমি 1717 সালের একটা লেখাকে আমি এখানে আলোচনা করব, যেটা আমার কিন্তু ডেসক্রিপশানে নেই, ব্যাখ্যাতে আমি বলিনি ওটা। দেখুন, বিষয়টা হচ্ছে আলেকজান্ডার পোপ এতটাই মানে কি বলবো, মুখ লজ্জা বলে কিছু নেই। ও মুখে মুখে লোকের পেছনে নয়, ডাইরেক্ট মুখে বলে দেবে, এতটাই লোকটা স্ট্রেট ফরওয়ার্ড ছিল। তাই যখন কফি হাউসে বা ক্লাবে যখন বাইরে থেকে লোক দেখতে পেয়ে যেত আলেকজান্ডার পোপ আসতে, কিছু মানুষ তো অর্ধেক খাওয়া টাওয়া ছেড়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে পালিয়ে যেত। এইরকম একদিন রেস্টুরেন্টে তিনি গিয়েছেন, সেখানে তার একটা মহিলাকে ভালো লেগে গেছিল, এবং সেই মহিলাকে প্রপোজ করেছিল, বিয়ের প্রস্তাবও দিয়েছিল, কিন্তু সেই মেয়েটি তাকে রিজেক্ট করেছিল। লোকটা তার পরের দিন একটা বই বের করে দিয়েছে,
এলিজি টু দ্য মেমোরি অফ অ্যান আনফর্চুনেট লেডি। সো এতটাই মানে লোকটার মানে জেলাসি ছিল আর কি। সো স্কলার ছিলেন, তবে হ্যাঁ কিছু কিছু এরকম ড্রব্যাকসও ছিল। যাই হোক, তার লেখাগুলোতে আসি। প্রথমে আসবে প্যাস্টোরালস। পোপের প্যাস্টোরাল ওয়ার অ্যামাং হিজ ফার্স্ট পাবলিশড পোয়েমস, appearing in the 6th part of Jacob Tonson's Poetical Miscellaneous. Not much for it, just মাথায় রাখবেন poem which deals with Virgil's 4th eclogue, which was said to predict the birth of Lord Christ. Now then, উইন্ডসর ফরেস্ট। পোপের প্রথম পলিটিক্যাল পোয়েম ছিল এই উইন্ডসর ফরেস্ট, যেখানে তিনি সেলিব্রেট করছিলেন কুইন অ্যানি অ্যান্ড দ্য ট্রিটি, দ্যাট ইজ পিস ট্রিটি অফ ইউট্রেক্ট। এখানে আরেকটু মাথায় রাখবেন, এই পোয়েমটি তিনি ডেডিকেট করেছিলেন জর্জ গ্রানভিলেকে, যিনি ছিলেন সেক্রেটারি অফ ওয়ার ইন কুইন অ্যানস গভর্নমেন্ট। নাও নেক্সট ইম্পর্টেন্ট ওয়ার্ক ওয়াজ দ্য ডানসিয়েট। সো এই কবিতাতে তিনি সেলিব্রেট করছেন গডেস অফ ডালনেস, নির্বুদ্ধিতা, বুদ্ধিহীন এর দেবী এবং দেবতা। এবং সেক্ষেত্রে তিনি এই বুদ্ধিহীন দেবতার সর্বাপেক্ষা উচ্চ সিংহাসনে কে বসে আছেন, তার নাম দিয়েছেন লুইস থিওবাল্টকে। সো in the first person, Pope mainly it was targeted to attack Lewis Theobald, যিনি was replaced by Colley Cibber in 1742-43 as a poet laureate. Now then, an essay on man, এটা ক্রিটিসিজমের একটা অনবদ্য একটা লেখা, যদিও একটি দার্শনিক লেখা। এটা হিরোইক কাপলেটে লেখা। আপনারা জানেন হিরোইক কাপলেট মানে হচ্ছে 7 লাইনের কবিতা, যেটা দ্যাট ইজ কনসার্নড উইথ ভিন্ডিকেটিং ওয়েজ অফ গড টু মেন। যে এই লেখাটির মেন উদ্দেশ্য হচ্ছে জাস্ট লাইক প্যারাডাইস লস্টের মতো জাস্টিফাইং দ্য ওয়েজ অফ গড টু ম্যান। এখানেও একই রকমভাবে ভগবান যা করেন মানুষের মঙ্গলের জন্য, এটার জন্য। সো পোপস আর্গুমেন্ট ইন দ্য এসে ডিরাইভ ইন পার্ট from Bolingbroke fragmentary philosophical writings. Okay, so it comprises how many? 4 epistles, যেটা লর্ড বলিংব্রুককে উদ্দেশ্য করে লেখা। এই 4টি এপিস্টল কি কি ছিল মাথায় রাখবেন। অফ দ্য নেচার অ্যান্ড স্টেট অফ ম্যান উইথ রেসপেক্ট টু দ্য ইউনিভার্স, দিস ইজ দ্য ফার্স্ট এপিস্টল। The second one is of the nature and state of man. This is the repetition. Then the last portion, that is with respect to himself and individual. First one was respect to the universe. The second one is to himself as an individual. The third one is to society, and the fourth one is to happiness. So universe, himself, society, happiness. ওকে, সো এছাড়া এখানে এপিগ্রাম রয়েছে। এনগ্রেভড অন দ্য কলার অফ এ ডগ হুইচ আই গেভ টু হিজ রয়্যাল হাইনেস। আর সেই এপিগ্রাম এনগ্রেভড অন দ্য কলার অফ এ ডগ ইটস হিউমারাস, প্লেফুল অ্যান্ড এক্সট্রিমলি কনসাইজ পোয়েম দ্যাট প্রেজেন্টস ডগস ফিলিংস অফ সুপিরিয়রিটি। নাও আরেকটি লেখা, মাইনর লেখা, ওড অন সলিটিউড। তো এটি একটি সুন্দর কবিতা। এখানে তিনি চাইছেন সুন্দর জীবন কাটাবেন, সিম্পল লাইফ চাইছেন, জীবনে এত ঝঞ্ঝা চাইছেন না, এরকম একটা কবিতা। যেরকম এখানে বলছেন মোস্ট ইম্পর্টেন্ট লাইন, হ্যাপি দ্য ম্যান হুইচ ওয়েজ অ্যান্ড কেয়ার আ ফিউ পেটার্নাল অ্যাক্ট্রেস বাউন্ড। ওই মানুষটা সুখী মানুষ যার পৈতৃক সম্পত্তি হিসেবে কিছু একর জমি রয়েছে। কন্টেন্ট টু ব্রেথ হিজ ন্যাটিভ হেয়ার, খুব প্রশান্তিতে শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে তার গ্রামের ঘরে, ইন হিজ ওন গ্রাউন্ড। তো এখানে তিনি গ্রামীণ মানুষদেরকে ইউলোজাইজ করেছেন। নেক্সট হচ্ছে অন এ সার্টেন লেডি অ্যাট কোর্ট। সো দিস ভার্স লেটার রিটেন ইন হিরোইক কাপলেট হুইচ ইজ অ্যাড্রেস টু মার্থা ব্লাউন্ট।
ওকে, প্রবাবলি ওই লেডিটার সম্পর্কেই, ওই যেটা নাম বলেছিলাম, আনফর্চুনেট লেডি বলে একটা লেখা ছিল, মার্থা ব্লাউন্ট ওয়াজ দ্যাট ম্যান, প্রবাবলি। Okay, the dying Christian to his soul. This is once again minor work that focuses on the speaker in his time of death. Now, next epistle to Dr. Arbuthnot. This is little bit important. So এখানে এই এপিস্টলটি অ্যাড্রেস করছে একজন লেখক এবং চিকিৎসক জন আরবুথনটকে। সো এখানে ডিফাইন করছে নেচার অফ রাইট অ্যাকশন অ্যাজ অপোজ টু রং। রঙের অপোজিট যেটা হচ্ছে রাইট করা। তো এইসব কিছু নিয়ে লেখা, এবং এছাড়া এখানে কিছু স্যাটোরিক্যাল পোর্ট্রেটের কথা বলা রয়েছে, যার মধ্যে জোসেফ অ্যাডিসন, এবং তার নাম তিনি অ্যাটিকাস ছদ্মবেশে লিখতেন। মানে এখানে ডাইরেক্ট ওই জোসেফ অ্যাডিসন না বলে অ্যাটিকাস, এবং লর্ড হার্ডভেকে এখানে স্পোরাস চরিত্রে। এবারে অ্যান এশিয়ান ক্রিটিসিজমে একটা অনবদ্য লেখা। তো এটি মূলত একটা হিরোইক কাপলেটে লেখা, 1711 পাবলিশড হয়েছে। তবে এই এসে যেটা হয়েছে ডিভাইডেড ইন্টু 3 সেকশনস, যার বিশেষ আলোচনার মধ্যে রয়েছে দ্য নিড অফ স্টার্টিং দ্য প্রিন্সিপালস অফ টেস্ট। আমাদের কিন্তু পড়ার সময় না আমাদের রুচিবোধ থাকা উচিত, অ্যান্ড ইমপ্রুভিং আউট জাজমেন্ট, এবং সাথে সাথে আমাদের কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমাদের কিছু না কিছু একটা আমাদের নিজস্ব একটা ব্যক্তিগত রায় থাকা উচিত, বাই স্টার্টিং দ্য অ্যানসিয়েন্টস। আর এটা এভাবে এমনি এমনি হবে না, অ্যানসিয়েন্ট রাইটারদের পড়তে হবে, অ্যান্ড হোল্ডিং দেম ইন হাই এস্টিম। এবং সেই অ্যানসিয়েন্ট রাইটার মানে গ্রিস এবং রোমের রাইটারদেরকে উচ্চ আসনে বসাতে হবে। এছাড়া তিনি দ্বিতীয় সেকশানে বলছে কজেস দ্যাট হিন্ডার কারেক্ট জাজমেন্ট। আমাদের এমন কিছু ভুল, এমন কিছু ত্রুটি থাকে যার কারণে আমরা সঠিকভাবে জাজমেন্ট করতে পারি না। তাই এখানে তিনি তার কারণগুলো দেখিয়েছেন। আর তৃতীয় সেকশানে দেখিয়েছেন ফাংশন অফ এ ক্রিটিক, একজন সমালোচকের কাজ কি। সমালোচক মানে তিনি কি শুধু প্রশংসা করবেন নাকি তার নেগেটিভ সাইডটাও দেখাবেন। ওকে, যাই হোক, তার জীবনে ম্যাগনাম উপাস হয়ে থেকে গেছে তার দ্য রেপ অফ দ্য লক। 1712 সালে যখন পাবলিশ হয়েছিল মাত্র 2টো ক্যান্টো ছিল, পরে আবার তিনি 5টি ক্যান্টোতে করে পাবলিশ করেন 1714 খ্রিস্টাব্দে। সো এই কবিতাটি তিনি ডেডিকেট করেছিলেন জন ক্যারিল বলে এক বন্ধুকে। সো এটি কিন্তু একটা রিয়েল স্টোরির উপর বেসড করে লেখা। আপনারা জানেন আরাবেলা ফার্মার বলে একজন মহিলা তার চুলের বিনুনি কেটে নিয়েছিল লর্ড পিটার। ওকে, সো যাই হোক, এই কবিতাটি একটা মক হিরোইক এপিক। সাবজেক্ট ম্যাটার বা থিম হচ্ছে একটা ট্রিভিয়াল থিং, কিন্তু সেটাকে এত একটা এপিক্যাল স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে, তাই জন্য অনেকে এটাকে মক হিরোইক এপিকও বলে। ওকে, এখানে কিছু চরিত্রের মধ্যে রয়েছে যেগুলো প্রায়শই প্রশ্ন আসে, যে বেলিন্ডা, তার ল্যাপডকের নাম কি, এবং এখানে যে গার্ডিয়ান সিল্ভ ছিল যে নাম হচ্ছে এরিয়েল, এবং তার ল্যাপডকের নাম ছিল শক। এগুলো প্রায়শই প্রশ্নে আসে। এবারে চলে আসবো এই যুগের আরেক দিকপাল, আরেক একজন মানে নাট্যকার বললে বেটার হবে। তার নাম হচ্ছে জন গে। জন্ম 1685, 1732। নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট ইন টার্মস অফ বার্থ ইয়ার অর ডেথ ইয়ার, মাথা রাখার দরকার নেই। ইনি কিন্তু আলেকজান্ডার পোপ এবং জোনাথন সুইফটের বন্ধুও ছিলেন, এবং অবভিয়াসলি ওই স্ক্রিবলেরাস ক্লাবের কিন্তু মেম্বারও ছিলেন। তার লেখা হচ্ছে রুরাল স্পোর্টস, 1713 খ্রিস্টাব্দে লেখা, এবং এটা ডেডিকেট করেছিলেন পোপকে। এবং এখানে হয়তো অনেকে বলেছেন যে এটা প্যাস্টোরাল যে লিখেছিলেন আমাদের পোপ, তার কিছু একটা রেশ এখানে রয়েছে। তারপরে এক বছর পরে লিখলেন সেফার্ডস উইক। এটাও একটা প্যাস্টোরাল সেটিংকে নিয়ে, রুরাল সিম্পলিসিটিকে নিয়ে একটা মক এপিক্যাল টাইপের লেখা। ঠিক আছে, নট দ্যাট মাচ, আমাদের বেশি যাওয়ার দরকার নেই। ট্রিভিয়া অর দ্য আর্ট অফ ওয়াকিং দ্য স্ট্রিট অফ লন্ডন ক্লাব।
সো এটাও মাইনর লেখা, একটা মক হিরোইক লেখা। এখানে তিনি সুইফটের একটা এসেছিল ডেসক্রিপশন অফ এ সিটি সাওয়ার, সেখানে তার সেটা পড়ে নিজে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন। অ্যাকচুয়ালি এখানে লন্ডন লাইফটা কেমন, লন্ডনের স্ট্রিট অ্যাফেয়ারগুলো তিনি এখানে তুলে ধরেছিলেন। এরপরে আসবো তার কেরিয়ারের সব থেকে বিখ্যাত লেখা জন গেয়ের, তা হচ্ছে বেগার্স অপেরা। এই বেগার্স অপেরা 1728 খ্রিস্টাব্দে পাবলিশড হয়েছিল এবং এটা সাজেশন ছিল তার বন্ধু সুইফটের। তিনি তখন একটা সিরিজ করেছিলেন, তার নাম হচ্ছে নিউগেট প্যাস্টোরাল, দ্যাট কম্বাইন্স এই লেখাগুলির মধ্যে আরবান এবং রুরাল এই দুটোর মধ্যে একটা খুব ইন্টারেস্টিং একটা মিক্সিং ছিল। সো এখানে দেখিয়েছেন পিকচার অফ দ্য ওয়ার্ল্ড অফ পলিটিক্স অ্যান্ড হাই সোসাইটি। ওকে, সো অনেকে এই নাটকটিকে বলে যে এই নাটকটির জন্য রিচ হয়ে গেছিল কে, রিচ গে এই নাটকটি মানে জন গেকে রিচ করেছিল এবং এমন হয়েছিল রিচ গে অ্যান্ড গে রিচ। ওকে, সো এখানে এই নাটকটির কেন্দ্রীয় চরিত্র কে ছিল? প্রোটাগনিস্ট হচ্ছে ম্যাক হিট, নট ম্যাকবেথ। ওকে, অনেক সময় এনাকে তুলনা করা হয় তৎকালীন সরকারের রাজা যিনি ছিলেন রবার্ট ওয়ালপল তার সাথে। ওকে, সো ওয়ালপল এতটাই এই নাটকটা দেখে উত্তেজিত হয়েছিল যে তিনি ব্যান করে দেবে বলেছিল। ওকে, যদিও পরে কিন্তু ওটাকে আবার সে কিন্তু লিবারেলি দেখেছে, ছেড়ে দিয়েছে। আর এটার একটা সিকুয়াল হচ্ছে পলি, যেটা পরবর্তী বছরে 1729 পাবলিশ হয়েছিল। নাও আসবো ডক্টর স্যামুয়েল জনসন। অবভিয়াসলি বার্থ ইয়ার, ডেথ ইয়ার অবশ্যই, ঠিক আছে, অবধারিত। ইংলিশ পোয়েট, বায়োগ্রাফার, critic, lexicographer, a man who takes the task of writing dictionary. Lexicographer Dr. Samuel Johnson was born in the country town of Lichfield in Staffordshire in 1709. Okay, লাকি ছিল, বা লাকি বলাটা ভুল বলা হবে, যে বাবার যদি লাইব্রেরি থাকে তার ছেলে যে বিশাল বড় শিক্ষিত হয়ে যাবে আজকের দিনে বলা মুশকিল ব্যাপার। হ্যাঁ, তার বাবা বই দোকানদার ছিলেন এবং স্টেশনার ছিলেন, তার কারণে বাচ্চাকাল থেকে প্রচুর বইয়ের প্রতি তার নেশা ছিল। অ্যাজ এ চাইল্ড জনসন ওয়াজ টেকেন ইল হোয়েন হি কন্ট্রাক্টেড স্ক্রফুলা। এই স্ক্রফুলা এক প্রকার টিউবারকিউলার ইনফেকশন অফ লিম্ফ গ্ল্যান্ডস ছিল এবং এটি তার ওয়েট নার্সের কাছ থেকে এসেছিল, হুইচ লেফট হিম অলমোস্ট ব্লাইন্ড ইন ওয়ান আই, যার কারণে একটা চোখে তো প্রায় দেখতেই পায় না, অ্যান্ড নিয়ার সাইটেড ইন দ্য আদার, এবং আরেকটা চোখে খুবই অল্প। এছাড়া একটা কানে শুনতেও পেতেন না, অ্যান্ড স্কার্ড অন হিজ ফেস, এবং মুখে অগণিত দাগ এবং ঘাড়েও সমস্যা ছিল। তো অগণিত অসুখে তিনি ভুগেছিলেন। যাই হোক, প্লেগড বাই ফিজিক্যাল ডিফিকাল্টিস আ লট, জনসন ফাউন্ড কমফোর্ট ইন দ্য রিটেন ওয়ার্ড। তাই তিনি আনন্দ খুঁজে পেয়েছিলেন সাহিত্যের ভাষায় বা লেখাতে। তাই ইন 1734 হি ম্যানেজ টু কমপ্লিট এ ট্রান্সলেশন of Father Geronimo Lobo's account of Abyssinia. এই Abyssinia, which became his first published book. 1735 খ্রিস্টাব্দে তিনি বিয়ে করলেন এমন একজনকে যার বয়স তার থেকে 20 বছর বেশি। তার নাম ছিল এলিজাবেথ টেটি পোর্টার। হ্যাঁ, এই বিয়েটা ছিল ম্যারিটাল বেনিফিট, ইকোনমিক বেনিফিটের। ডাউরি, অনেক পণ নিয়ে জনসন এস্টাবলিশড আ প্রাইভেট একাডেমি, আর সেই টাকা দিয়ে তৈরি করলেন একটা প্রাইভেট একাডেমি। কোথায়? এরিয়ালে। আর
যেটা কিন্তু একটা রং ডিসিশন ছিল তার লাইফে। এরপর 1738 খ্রিস্টাব্দে জনসনের মেজর লেখাটি পাবলিশ হলো, তার নাম হচ্ছে, একটা কবিতা ছিল লন্ডন। এই লন্ডন লিখতে গিয়ে তিনি অনুকরণ করেছিলেন জুভেনালের থার্ড স্যাটায়ারকে, এবং তখন তিনি উইদাউট হিজ নেম অ্যানোনিমাসলি পাবলিশ করেছিলেন। তারপরে তিনি অগণিত লেখা লিখেছেন, যেমন তার মধ্যে লাইফ অফ মিস্টার রিচার্ড স্যাভেজ, দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইসেস। এই দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইসেস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট রাইটিংস বলা যেতে পারে। এটা লিখতে গিয়ে তিনি অনুকরণ করলেন জুভেনালের 10 স্যাটায়ারকে এবং ইরিনের নাটকটিকে। সো তিনি দীর্ঘ 9 বছর সময় দিয়েছিলেন একটা বিশেষ লেখার জন্য। তিনি ইংলিশ ডিকশনারি তৈরি করেছিলেন, রচিত করেছিলেন, এবং যেটা অবশেষে 1755 খ্রিস্টাব্দে পাবলিশড হয়, যেটা ইংলিশ ডিকশনারি নামে পরিচিত। 1755 সালে পাবলিশড হয়েছিল, যেটার রচয়িতা হচ্ছে আমাদের ডক্টর স্যামুয়েল জনসন। অনেকে জনসনস বাইবেল বলেও বা জনসনস ডিকশনারি বলে থাকে, বাইবেল তো নয় নিশ্চয়ই। সো দিস ওয়ার্ক এস্টাবলিশড হিজ লিটারারি রেপুটেশন, তার সাহিত্যিক সম্মান যশটাকে উচ্চে নিয়ে গেছিল। এছাড়া তিনি কিন্তু প্রবন্ধও লিখতেন, এবং তিনি দুটো পিরিয়ডিক্যাল তিনি পাবলিশড করেছিলেন। একটা হচ্ছিল রাম্বলার। এই রাম্বলারটা 1755 সালে শুরু হয়, 50-এ শুরু হয় এবং 52 অবধি চলেছিল। এবং দ্য আইডলার বলে পিরিয়ডিক্যালটা, এটি 1758 থেকে 60 অবধি। এবং তারপরে তার জীবনের একটা মেজর লেখা ছিল দ্য লাইভস অব দ্য পোয়েটস। তো যাই হোক, 75 বছর বয়সে তিনি মারা গেছিলেন, এবং পোয়েটস কর্নার বা ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে তার সমাধিস্থ গন্তব্যস্থল হয়ে থাকে তার সেখানে। এবারে তার এখানে লেখার কেরিয়ারে প্রথমে এসে রয়েছে, প্যাম্পলেটস রয়েছে, পিরিয়ডিক্যালসগুলো রয়েছে, তবে তার মধ্যে মেজর দুটো, দ্য রাম্বলার এবং আইডলার। আর যদি মনে হয় যে বেশি পড়বেন, তাহলে দ্য অ্যাডভেঞ্চারারটাকে ধরবেন, অনেক সময় দিতে পারে যদি হয়। এবারে তার পোয়েট্রিতে মোস্ট ফেমাস হচ্ছে লন্ডন এবং দ্য ভ্যানিটি অফ হিউম্যান উইসেস 1749-এ। আর বায়োগ্রাফি বা ক্রিটিসিজমের ক্ষেত্রে প্রিফেস টু দ্য প্লেজ অফ উইলিয়াম শেক্সপিয়ার, অনেক সময় এটাকে টু শেক্সপিয়ার বলেও বলে থাকা হয়। এছাড়া লাইভস অফ দ্য পোয়েটস, এ ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অবভিয়াসলি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। আর নোভেলাতে তিনি লিখেছিলেন দ্য হিস্টোরি অফ রাসেলাস, প্রিন্স অফ অ্যাবিসিনিয়া। তো প্রথমে আসবো লন্ডনকে নিয়ে। লন্ডন একটা হিরোইক কাপলেটে লেখা একটা কবিতা, 1738-এ পাবলিশড হয়েছিল, যদিও এর ফুল টাইটেল হচ্ছে লন্ডন, আ পোয়েম ইন ইমিটেশন অফ দ্য থার্ড স্যাটায়ার অফ জুভেনাল। দ্যাট ইজ এনাফ, আই থিঙ্ক, নো নিড টু গো ফর ডিফার স্টাডি। দ্য নেক্সট ওয়ান, প্রিফেস টু দ্য প্লেজ অফ উইলিয়াম শেক্সপিয়ার। সো এটা 1765 খ্রিস্টাব্দে পাবলিশড হয়েছিল। মনে রাখার মতো যদি হয়, জনসন কিন্তু শেক্সপিয়ারকে এখানে প্রশংসিত করেছেন। তাকে তিনি বলেছেন শেক্সপিয়ার নাকি প্রকৃতির কবি, পোয়েট অফ নেচার, এবং তিনি বলেছেন যে তার পাঠকদের কাছে তার লেখাটি শুধু লেখা নয়, একটা জীবনের একটা প্রাণ সঞ্চারময়ী একটা দর্পণ হিসেবে কাজ করছে তার সাহিত্যগুলি। তিনি আরও বলেছেন শেক্সপিয়ারের নাটক ইজ পিপলড উইথ ক্যারেক্টার্স, এবং শেক্সপিয়ার নাটকে শুধু একেবারে খোলা মাঠে গোল দেওয়া নয়, অগণিত চরিত্র থাকে, এবং যেই চরিত্রগুলি কিন্তু তিনি কোথাও কিন্তু অতিরঞ্জিত করেননি, বাট মেন হু স্পিক অ্যান্ড অ্যাক্ট অ্যাজ রিডার্স টু। যেমন করে কমন ম্যান কথা বলে, তার চরিত্রগুলি কিন্তু তেমনই। এবারে তিনি কিন্তু শুধু প্রশংসা করেছেন তা নয়, তিনি কিছু ত্রুটিও ধরেছেন। তো শেক্সপিয়ারের ফল্টগুলিকে এখানে আলোচনা করে নিই একটু একটু করে। তিনি বলছেন যে শেক্সপিয়ার নাকি ভার্চুটাকে ত্যাগ করেছেন টু কনভিনিয়েন্স অ্যান্ড রাইটস উইদাউট এনি মোরাল পারপাস, কোনো নৈতিক উদ্দেশ্য তিনি রাখেননি। এছাড়া তিনি বলছেন হিজ প্লটস আর লুজলি কনস্ট্রাক্টেড, তার প্লটগুলি নাকি ওই সুন্দর করে একেবারে ওয়েল নিট নয়। এছাড়া তিনি বলছেন হি পেজ নো অ্যাটেনশন টু ইউনিটিস অফ টাইম অর প্লেস,
দেখবেন একবার স্কটল্যান্ডের কোথায় কোথায় হচ্ছে, আবার কোথায় ফ্রান্সে চলে যাচ্ছে, মানে এই টাইম ওর প্লেসে ঘুরিয়ে ফেলেছেন শেক্সপিয়ার। সো হি ইজ ইমপারফেক্ট ইন কমিক সিনস। শেক্সপিয়ার দারুণ ট্র্যাজেডি কমেডি করেছে, কিন্তু ওই কমিক্যাল সিনগুলোকে ওই রকমভাবে কিন্তু তুলে আনতে পারেনি, মানে যেন একই একই সব কমিক সিনগুলো। সো হিজ ডিকশন ইজ পম্পাস, তবে হ্যাঁ তার লেখার শৈলীতে ডিকশনগুলো বেশি জাঁকজমক মনে হয়েছে, এবং ক্যাটাস্ট্রফিগুলো কিন্তু অতটা পারফেক্টলি প্রডিউস করা হয়নি, এবং বিশেষ করে এমন কিছু কিছু ওয়ার্ডিংসও তিনি কিন্তু বারবার কিন্তু ব্যবহার করেছেন তার নাটকগুলিতে। এবারে তার আরেকটি লেখা, যেটাকে না বললে নয়, লাইভস অফ দ্য পোয়েটস। এই লাইভস অফ দ্য পোয়েটসে তিনি মোস্ট এমিনেন্ট বিখ্যাত কিছু ইংরেজি কবিদের বায়োগ্রাফি করেছেন, এবং যদি আমরা একটু হিসেব করে দেখি, ওখানে 52 কবির সম্পর্কে তিনি লিখেছিলেন। সো এটা অ্যাকচুয়ালি একটা ইন্ট্রোডাকশান ছিল, একটা ট্রেড এডিশনের জন্যে। ওকে, তবে যাই হোক, এখানে অতটা বেশি এটা তাকে সাকসেসফুল দেয়নি। এই 52টির মধ্যে মাত্র 3টি না 4টি ছিল বায়োগ্রাফি, যেটা খুব মানুষের ভালো লেগেছিল, বাকি কিন্তু নয়। এরপরে আসবো তার 1755-এ ম্যাগনাম ওপাস, এ ডিকশনারি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো ইট ওয়াজ ফার্স্ট published in 1755. Samuel Johnson's A Dictionary of the English Language is one of the most famous dictionaries in history. আপনারা জানেন। সো তার 9 বছর লিখেছিল, এবং এখানে মোট 40,000টি শব্দ এখানে ইনক্লুড করা হয়েছিল। ওকে, ওয়াল্টার জ্যাকসন বেট তিনি বলেছেন জনসনের ডিকশনারি সম্পর্কে, easily ranks as one of the greatest single achievements of scholarship and probably the greatest ever performed by any individual who labored under anything like the disadvantages in a comparable length of time. এত সময় দিয়ে এত সুন্দর একটা কাজ ইংরেজি সাহিত্যে হয়তো এটাই হয়তো ছিল, আর তেমন কিছু নেই। যাই হোক, পরবর্তী আমাদের লেখক ড্যানিয়েল ডিফো। জন্ম অবভিয়াসলি জন্মসালটা মনে রাখার খুব সহজ উপায়, রেস্টোরেশন এর সাথে লিঙ্ক করে দেবে। 1660 জন্ম, 1731 মৃত্যু। জন্মসাল মৃত্যুসাল মাথায় রাখতে হবে। ড্যানিয়েল ডিফো উপন্যাসিক, জার্নালিস্ট, এন্টারপ্রেনিউর, এবং তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তার নাম কিন্তু ডিফো ছিল না, কারণ তার বাবার নাম ছিল জেমস ফো। সো তার শেষ নামটি ফো মানে হচ্ছে শত্রু, তাই সেই শত্রু সবাই মক করতো বলে তিনি অ্যারিস্টোক্রেটিক যাতে সাউন্ড করে তিনি ডি জুড়ে নিলেন তার নামের সামনে 1703 খ্রিস্টাব্দে, এবং তারপরে তিনি তার নাম ডিফো হিসেবে ইউজ করতে লাগলেন। সো ডিফো entered trade and traveled extensively in Europe. তিনি মনমাউথ রিবেলেও পার্ট নিয়েছিলেন। ওকে, যখন গ্লোরিয়াস রিভলিউশন হয়েছিল 1688-এ, মনে পড়ছে, তখন তিনি কিন্তু উইলিয়াম থার্ডের যারা আক্রমণ করছিল, তখন জেমস দ্য সেকেন্ড পালিয়ে গিয়েছিল, মনে আছে? এই উইলিয়াম থার্ডের পার্ট হয়ে তিনি কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। 1704 খ্রিস্টাব্দে উইথ দ্য হেল্প অফ পলিটিক্যালি মডারেট রবার্ট হার্লে, আর্ল অফ অক্সফোর্ড, ডিফো পাবলিশড দ্য থ্রাইস উইকলি নিউজ পেপার। সপ্তাহে 3 দিন বেরোতো, তার নাম হচ্ছে দ্য রিভিউ। এই নিউজ পেপারটা বার করেছিল, এবং এটা চলেছিল বেশ 9 বছর ধরে। তো পরে আরেকটি জার্নাল তিনি কিন্তু এডিটেড করেছিলেন, তার নাম হচ্ছে মার্কেটার। ওকে, তো ডিফোকে অনেকে বলে থাকে ফাদার অফ দ্য ইংলিশ নোভেল, যদিও স্যামুয়েল রিচার্ডসনকে অনেকে বলে ফাদার অফ ইংলিশ নোভেল, তবে অনেকে কিন্তু ডিফোকেও বলে। এবারে আসবো 1697-এ তার লেখা এসে অন প্রজেক্টস, নট দ্যাট মাচ ফেমাস ওয়ার্ক, সো ইউ ক্যান গো ফর দ্য টাইটেল অনলি। দেন দ্য ট্রু বর্ন ইংলিশম্যান, ওয়ান্স এগেন আমি বলবো টাইটেলটাকেই পড়বেন। ওকে, নাও নেক্সট, দ্য শর্টেস্ট ওয়ে
উইথ দ্য ডিসেন্টার্স। একটু পড়তে হবে 1702 এর সাবটাইটেল রয়েছে প্রপোজালস অফ দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য চার্চ। ওকে, সো পোপ ডিভোট রিলিজিয়াস টলারেশন অ্যান্ড মিমিকড দ্য এক্সট্রিম অ্যাটিটিউড অফ হাই অ্যাংলিকান টোরিস। ওকে, যাই হোক, এই লেখাটি পড়ে জোনাথন সুইফট অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন আ মডেস্ট প্রপোজাল। যদি তার কিংবদন্তি হিসাবে নিজেকে সাহিত্যের জগতে খুঁজে পাওয়া যায় কেন, তাহলে তার রবিনসন ক্রুসো পড়তেই হয়। এখন হয়তো এক্সার্ট হিসাবে স্কুলের সিলেবাসেও ঢোকানো হচ্ছে রবিনসন ক্রুসোর কাহিনী। সো এখানে একটা রিয়েল লাইফ অ্যাডভেঞ্চার আমরা দেখতে পাই। যে লোকটি এখানে রবিনসন ক্রুসো নামে পরিচিত, সে কিন্তু পুরো ফেক স্টোরি নয়, এটা একটা রিয়েল মানুষ কিন্তু এরকম একটা স্টোরি সম্মুখীন হয়েছেন। তার নাম ছিল আলেকজান্ডার সেলকার্ক এবং এই নোভেলটি এক বিশেষ ধরনের লেখা, যেখানে বলা হয় পিকারেস্কিউ নোভেল। এই পিকারেস্কিউ নোভেল সাধারণত এই উপন্যাসে একজন মোটিভলেস, মোটোহীন একটা হিরো থাকে এবং সাকসেসফুল, সফল একটা হয়ে দাঁড়ায় সে পরে ইন লাইফ। সো এখানে মিডল ক্লাস ভিউ অফ দ্য রিলেশন বিটুইন ম্যান অ্যান্ড নেচার দেখানো হয়েছে, narrated in first person as if it were an autobiography. Okay, so এই আলেকজান্ডার সেলকার্ক এর কাহিনীতে, রবিনসন ক্রুসো কাহিনীতে আমরা দেখতে পাই যে রবিনসন ক্রুসো ওই অজ্ঞাত দ্বীপে তিনি 28 বছর 2 মাস 19 দিন থেকেছিলেন। ওকে, কমন সেন্স অ্যান্ড প্রুডেন্স অফ ক্রুসো এগুলো কিন্তু আমরা তার এই সময় থাকার মতো দেখতে পেয়েছি। এবং সেখানে এই বিশেষ করে ওই দ্বীপে তার বন্ধুত্ব হয়েছিল একজন মানুষের সাথে, তার নাম ছিল ফ্রাইডে। তো এই রবিনসন ক্রুসোকে অ্যাডাপ্টেড করে অস্ট্রেলিয়ান রাইটার J.M. Coetzee তিনি লিখেছেন 1986-এ। তারপরে লেখা হচ্ছে ডানকান ক্যাম্বেল, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, জাস্ট টাইটেল ইজ এনাফ। নাও এ জার্নাল অফ দ্য প্লেগ ইয়ার, দিস টেক্সট ইজ ইম্পর্টেন্ট, সালটাও ইম্পর্টেন্ট। তো জার্নাল অফ দ্য প্লেগ ইয়ারটা 1722-এ এখানে মাইনিউটলি রিয়ালিস্টিক ওয়েতে দেখিয়েছেন যে 1665 খ্রিস্টাব্দের প্লেগ রোগ এইসব। ওখানে গ্রেট ফায়ার লেগেছিল, এর কাহিনী ছিল। তো এরপরে যদি আপনারা দেখেন, এগুলো কিন্তু মাইনর যেমন রয়েছে ক্যাপ্টেন সিঙ্গলটন, মেমোয়ার্স অফ এ ক্যাভেলিয়ার। হ্যাঁ, অবভিয়াসলি মল ফ্ল্যান্ডার্সটা ইম্পর্টেন্ট 1722 খ্রিস্টাব্দে, কারণ এটাকে একটা পিকারেস্কিউ নোভেল এবং এখানে ফিমেল একজন পিকারও এখানে রয়েছে, তার নাম হচ্ছে মূল ফ্ল্যান্ডার্স হচ্ছে পুরো নাম। তো তার কোনো মোরাল সেন্স নেই এবং ডাইজ পেনিটেড, মারা যাচ্ছেও। তো এখানে পিকারেস্কিউ নোভেল মানে এখানে বলা হয়েছে এই পিকারেস্কিউ কথাটি পিকারো থেকে এসেছে। পিকারো কথার অর্থ হচ্ছে এ রাগ, ওকে, বা রগও বলা যেতে পারে। তো এটি অ্যান অটোবায়োগ্রাফিক্যাল ক্রনিক্যাল অফ এ রাস্কেলস ট্রাভেলস। তো যে থাকবে সেটা অভদ্র ছেলে অ্যান্ড অ্যাডভেঞ্চার্স, এবং সারা জীবনে তার বড় জিনিস হচ্ছে এখানে অ্যাডভেঞ্চার করা, যে চরিত্র থাকবে আর কি, সে মেল হোক বা ফিমেল হোক। এছাড়া রয়েছে কলোনেল জ্যাক 1722-তেই, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। রক্সোনা অর দ্য আনফর্চুনেট মিস্ট্রেস টাইটেলের সাথে পাবলিকেশন ইয়ার মাস্ট রাখতে হবে। তারপরে আসবো জোনাথন সুইফট। ওয়ান্স এগেন বার্থ ইয়ার, ডেথ ইয়ার মাথায় রাখতে হবে। জোনাথন সুইফট 1667-তে তার জন্ম, মৃত্যু 1745 খ্রিস্টাব্দে। একজন আয়ারল্যান্ডের কবি, একজন স্যাটিরিস্ট এবং অন্তঃসত্ত্বা অবস্থায় তার বাবা কিন্তু তাকে ছেড়ে চলে গেছিল, তাই কাকুর কাছেই বড় হয়েছে।
এবং স্যার উইলিয়াম টেম্পল বলে একজন সাহিত্যিকের কাছে তিনি সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন। ওকে, এছাড়া এই টেম্পলের 8 বছরের একটা মেয়ে ছিল এস্থার জনসন, তিনি তার টিউটর ছিলেন এবং তার নাম ছিল, বা তাকে তিনি ডাকতেন স্টেলা বলে। এবং এই মেয়েটিকে নিয়ে তিনি একটা লেখাও লিখবেন, পরে আমরা জানতে পারবো। ও ইনিও কিন্তু একজন ভোরাসিয়াস রিডার ছিলেন, কারণ এই যে উইলিয়াম টেম্পল, তার ঘরে কিন্তু বিশাল বড় লাইব্রেরি ছিল। এবার যদি আমরা তার কেরিয়ারে আসি, তার প্রথম সাকসেসফুল নয়, রাদার আনসাকসেসফুল একটা লেখা দ্য অ্যাথেনিয়ান মার্কিউরি। তো এবারে আমাদের জন ড্রাইডেন, তিনি আমাদের সুইফটকে বলেছিল, কাজিন সুইফট, ইউ উইল নেভার বি এ পোয়েট। এবারে 1708 খ্রিস্টাব্দে তিনি কিন্তু একটা ছদ্মবেশ নয়, সিউডোনেম নেন, এবং সেই সিউডোনেমটা তারই সৃষ্টি, আইজ্যাক বিকারস্টার। So the character appeared in Hisarage of Essex, predictions for the ensuing year. এগুলো দরকার নেই। হ্যাঁ, এই আইজ্যাক বিকারস্টার শুধুমাত্র কিন্তু আমাদের কিন্তু এই যে সুইফট নিয়েছে তা নয়, এই টাইটেলটি কিন্তু রিচার্ড স্টিলও ছদ্মনাম নিয়েছিল। তিনি তার দ্য টেটলার যখন লিখেছিলেন, তিনি কিন্তু এই ছদ্মনামটা নিয়েছিলেন। ওকে, তৎকালীন সময়ে টোরিদের একটা বিখ্যাত জার্নাল ছিল, টোরি পলিটিক্যাল পার্টির, আর তার নাম ছিল দ্য এক্সামিনার। এই এক্সামিনারের তিনি এডিটরও ছিলেন 1710 সালে। আরেকটা একই নামে, এক্সামিনার নামে আরও একটি জার্নাল হয়েছিল, তবে হুইগদের থেকে, যেটা রোমান্টিক পিরিয়ডে বেশি করে চলবে, এবং এটার কিন্তু এডিটর ছিলেন লেক হান্ট, এবং পরে জন হান্টও জুড়ে যায়। ওকে, ব্যক্তিগত জীবনের আর যাব না, চলে আসবো তার লেখাতে। ব্যাটল অব দ্য বুকস। এই ব্যাটল অব দ্য বুকস 1704 খ্রিস্টাব্দের লেখা। এটা তার ওই প্যাট্রন উইলিয়াম টেম্পল তাকে ডিফেন্ড করার জন্য লিখেছিলেন তিনি এটা। ওকে, এখানে অ্যানসিয়েন্ট এবং মডার্নদের লড়াই হচ্ছে, কে জিতবে। ওকে, এই কাহিনী 1690 খ্রিস্টাব্দে উইলিয়াম টেম্পল একটা লেখা পাবলিশ করেছিল, এসে আপন দ্য অ্যানসিয়েন্ট মডার্ন লার্নিং। ওকে, এখানে ব্যাটল অফ দ্য বুকসের ডিটেল কাহিনী রয়েছে, ওই যে অ্যানসিয়েন্ট এবং মডার্নের কীভাবে লড়াই, দ্বন্দ্ব, এটা আপনাদের কাছে ছাড়লাম। এ টেল অফ এ টাপ, এটাও কিন্তু একটা বিখ্যাত লেখা, রিলিজিয়াস অ্যালিগরি এটা একটা, এবং তার বেস্ট ক্রিটিক্যাল লেখার মধ্যে একটা বলা যেতে পারে। এবং জোনাথন সুইফট নিজেই বলেছেন এটা লেখার পরে, হোয়াট এ জেনাস আই হ্যাড হোয়েন আই রোড দ্য বুক। এবারে তার জীবনের কেরিয়ারে উচ্চ দরের একটা লেখা হচ্ছে 1726 খ্রিস্টাব্দে লেখা গালিভার্স ট্রাভেলস। তার বেস্ট নোন লেখা, 4টি পার্টে বিভক্ত, তবে পাবলিশ যখন হয়েছিল নামহীনভাবে, এবং এটি একটি স্যাটারিক্যাল লেখা। এবং এখানে যেখানে চরিত্রটি রয়েছে তার নাম হচ্ছে লিমুয়েল গালিভার। তো লিমুয়েল গালিভার তার অ্যাডভেঞ্চারগুলো এখানে দেখানো হচ্ছে লিলিপুটের দ্বীপে, এবং যেখানে তিনি বড়, বাকি সবাই ছোট। এই কাহিনীগুলো আমি আর ব্যাখ্যা করব না, খুবই
সহজ, আপনারা জাস্ট ওয়ান রিডিংয়েই পারবেন। এ মডেস্ট প্রপোজাল, এই মডেস্ট প্রপোজালের আরেকটু টাইটেল রয়েছে, ফর প্রিভেন্টিং দ্য চিলড্রেন অফ পোর পিপল ফ্রম বিং এ বার্ডেন টু দেয়ার পেরেন্টস। এটা তো বাকি রিমেনিং টাইটেল ছিল। এরপর আসবে জোসেফ অ্যাডিসন, 1672 থেকে 1719 খ্রিস্টাব্দ, এবং ইনার বিখ্যাত যদি সম্পর্কে আসে, তিনি একজন ক্লাসিক্যাল স্কলার ছিলেন। তিনি তার প্রথম দিকে লেখা হচ্ছে দ্য ক্যাম্পেন। এবারে তিনি এক আলাদা ক্লাবের মেম্বার ছিল, আর সেই ক্লাবটির নাম হচ্ছে কিট ক্যাট ক্লাব, এবং এটি হুইগ রাইটার দ্বারা তৈরি। তো এখানে অ্যানোনিমাসলি তিনি তারপরে লেখা লিখেছিলেন, স্টিলস টেটলার, থ্রাইস এ উইক, এটা ছিল অ্যাকচুয়ালি একটা লেখা, মানে এই পত্রিকাটি। এছাড়া তিনি আবার একসাথে লিখলেন দ্য স্পেকটেটর, 1711 থেকে 12, এটা আবার ডেইলি ছিল, প্রতিদিন বেরোতো। তো রিসিভ দ্য স্পেকটেটর ইন 1714, প্রথমে 1700 টেটলার লিখেছিল দুজন মিলে, তারপরে দ্য স্পেকটেটরে 1714 খ্রিস্টাব্দে উইদাউট স্টিলস ইনভলভমেন্ট, অ্যাপিয়ারিং থ্রাইস উইকলি ফর 6 days। তিনি স্টিলের সাথে কোলাবোরেটলিও লেখা লিখেছেন, দ্য গার্ডিয়ান। এছাড়া তিনি একটি ট্র্যাজেডিও লিখেছেন, তার নাম হচ্ছে ক্যাটো। নেক্সট আসবে স্যার রজার ডি কোভারলি। স্যার রজার ডি কোভারলি এটি একটি ইমাজিনারি একটি চরিত্র, এবং আপনারা জানেন যে সেই সময়ে একটি ক্লাব ছিল তাদের তৈরি, তার নামটা ছিল স্পেকটেটর ক্লাব। এই স্পেকটেটর ক্লাব ক্লাবটা হ্যালো, ওকে, স্পেকটেটর ক্লাব এখানে মেম্বার যারা ছিল তাদের মধ্যে হচ্ছে মিস্টার স্পেকটেটর, তিনি হচ্ছেন সাই রেটিসিয়েন্ট, এবং এনাকে প্রবাবলি এই স্পেকটেটর বলতে আমরা এই স্পেকটেটর হচ্ছে অনুমান করা গেছে জোসেফ অ্যাডিসনে। তারপরে আরেকজন মেম্বার ছিলেন, তার নাম হচ্ছে স্যার অ্যান্ড্রিউ ফ্রিপোর্ট। ইনি সিটি মার্চেন্ট ছিলেন। ক্যাপ্টেন সেন্ট্রি রয়েছে, সোলজার একজন। এছাড়া রয়েছে উইল হানিকম্ব, এ রেকিশ হু এন্টারটেন্স উইমেন, ম্যারিজ অ্যাট দ্য এন্ড। তো এরা সবাই দিস এসেজ ফর্ম দ্য ফোর রানার অফ দ্য নোভেল। এটাই মানে উপন্যাসের মানে কি উৎস বলা যেতে পারে, এদের থেকেই সৃষ্টি হয়েছে বলা যেতে পারে। অ্যাডিশনের পরে রয়েছে রিচার্ড স্টিল। রিচার্ড স্টিল একজন এসেইস্ট, প্লেরাইট, জন্ম ডাবলিনে, এবং 1700 খ্রিস্টাব্দে তিনি ফর্ট এ ডুয়েল, লড়াই লেগে গেছিল একজনের সাথে, একজন তার মানে সহকর্মীর সাথে, এবং তাতে ক্ষতও হয়েছিলেন। তো মধ্যা কথা হচ্ছে লেখাই আসবো, তার লেখা হচ্ছে একটা কমেডি, তার নাম হচ্ছে দ্য ফিউনারেল। এই দ্য ফিউনারেল এটা সাকসেসফুলি পাবলিশড করেছিল, এবং তার এই লেখার পেছনে অনুপ্রেরণা ছিল রোমান 2 নাট্যকারের কর্নেলি এবং মলিয়ারের। তিনি প্রথমে দ্য টেটলার এই বিশেষ যে পিরিয়ডিক্যালের তিনি প্রকাশক ছিলেন 1709 খ্রিস্টাব্দে, তখন তিনি ছদ্মনাম নিয়েছিলেন আইজ্যাক পিকারস্টন। ওকে, 2 মান্থ পরে তিনি দ্য স্পেকটেটরে লেখা দেন, এবং এটা কম্বাইন্ড ওয়েতে এডিশনের সাথে লেখা করেছেন, এটা আমরা পেয়েছিও। তারপরে তিনি লেখেন দ্য গার্ডিয়ান, এটাও একটা পিরিয়ডিক্যাল ছিল। তো দ্য টেটলারে এখানে মোটো হচ্ছে ওয়াক টু থিঙ্ক, টু এন্টারটেন দ্য ফেয়ার সেক্স। ওকে, এখানে এই টাইটেলটি এসছে
ট্যাটেল থেকে। ট্যাটেল কথার অর্থ হচ্ছে গসিপ। এই ট্যাটলার এখানে একটা ইমাজিনারি ক্লাব ছিল, যেমন স্পেকটেটর ক্লাব ছিল, ট্যাটলারে ছিল ট্রাম্পেট ক্লাব। এই ট্রাম্পলেট ক্লাবে কারা কারা মেম্বার ছিল? স্যার জেফ্রি নচ, মেজর ম্যাচলক, ডিক রেপটাইল, জ্যাক ওগল, আইজাক বিকারস্টার। মেজর নোবেলিস্ট আসবো, স্যামুয়েল রিচার্ডসন, 1689-এ জন্ম, 1761-এ মৃত্যু। ইনি ছিলেন ফার্স্ট ব্রিটিশ নোবেলিস্ট টু কম্বাইন ম্যাটেরিয়াল ফ্যাক্টস উইথ দ্য কমপ্লেক্সিটিজ অফ হিউম্যান পার্সোনালিটি। নোবেলিস্ট এবং একজন প্রিন্টারও ছিলেন। এবারে যদি তৎকালীন সময় একটা টার্ম খুব বিখ্যাত ছিল, যদিও এই টার্মটি একজন মহান একাডেমিশিয়ানের দেওয়া, তার নাম ছিল জর্জ সেন্সবরি। তিনি বলেছেন ওই সময় 4 হুইলস অফ ইংলিশ নোবেল কারা কারা? স্যামুয়েল রিচার্ডসন, হেনরি ফিল্ডিং, লরেন্স স্টার্ন এবং টোবিয়াস মলেট। এদেরকে বলা হয়েছে 4 হুইলস অফ ইংলিশ নভেলস। ফ্রম দ্য এজ অফ 13 বছরের থেকে হি সার্ভড অ্যান অ্যাপ্রেন্টাইস অ্যাজ এ রাইটার অফ লাভ লেটার্স ফর সার্ভেন্ট গার্লস। তিনি এইরকম রোলও প্লে করেছেন। এছাড়া তিনি ড্যানিয়েল ডিফোর লেখা এ টোর থ্রু দ্য হোল আইল্যান্ড অফ গ্রেট ব্রিটেন, এটাকে তিনি কমপ্লিট করেছিলেন এবং নিজের বলে চালিয়ে দেয়নি, তিনি কিন্তু পাবলিশ করেছিলেন অ্যানোনিমাসলি। তার সর্বাপেক্ষা বৃহৎ বিখ্যাত লেখা পামেলা, 1740 খ্রিস্টাব্দে। এর সাবটাইটেল হচ্ছে ভার্চু রিওয়ার্ডেড, নেগোসিয়েটেড বিটুইন লিটারেচার অ্যাজ এডুকেশন অ্যান্ড লিটারেচার অ্যাজ এন্টারটেনমেন্ট। এখানে কেন্দ্রীয় চরিত্র হচ্ছে স্কোয়ার বি। তিনি আমাদের এই উপন্যাসের যিনি হিরোইন পামেলাকে তার ঘরে যিনি মেড সার্ভেন্ট হিসেবে কাজ করতেন তাকে বহুভাবে তাকে টেম্পটেড করার চেষ্টা করে, তাকে ফিজিক্যালি তার সাথে ইউনাইটেড হওয়ার চেষ্টা করে, কিন্তু পামেলা তার ভার্চুটাকে ধরে রাখে। সে রেজিস্ট করতে থাকে, পোস্টপোনিং করতে থাকে। অবশেষে ফাইনালি আমরা দেখতে পাই যে আমাদের স্কোয়ার বি তাকে অ্যাপ্রোচ করে ফিজিক্যাল ইউনাইটেডের জন্য নয়, রাদার বিয়ের জন্যে। ওকে, বোঝা গেছে? শোনা যাচ্ছে? হ্যালো, নাকি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? ইজ ইট ওকে? হ্যালো, আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো, স্লাইড দেখা যাচ্ছে? আপনারা কি স্লাইডটা দেখতে পাচ্ছেন আমার? দেখতে পাচ্ছেন আমার? এখন কি দেখতে পাচ্ছেন? এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? হ্যালো, এখন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? এখন ক্লিক? ঠিক আছে, বেশ বেশ বেশ। সো ফাইনালি কিন্তু আমাদের এই যে স্কোয়ার বি
আমাদের যিনি এখানে মেল ফিগার ছিলেন, তার ঘরের মেড সার্ভেন্টকে অনেকভাবে চেষ্টা করেছিলেন ফিজিক্যালি তার সাথে ইউনাইটেড হওয়ার, কিন্তু তিনি দেখেন মেয়েটি ভদ্র নম্র, তাই শেষে তাকে সে বিয়ে করার প্রস্তাব দিয়েছিলেন। ঠিক আছে, তো এই জন্যে পামেলার ভার্চু তাকে ফিরিয়ে দেওয়া হলো পুরস্কার স্বরূপ, বিয়ে স্বরূপ, তাই ভার্চু রিওয়ার্ডেড। এর সাবটাইটেলটাও বিখ্যাত। তারপরে লিখেছিলেন ক্লারিসা 1747 to 48। এর সাবটাইটেল হচ্ছে দ্য হিস্টোরি অফ এ ইয়ং লেডি। তো এই ক্লারিসার পুরো নাম হচ্ছে ক্লারিসা হার্লো। তো এই পরিবারটি নতুন তাদের রিচ ক্লাসে পরিণত হয়েছে, আপগ্রেডেড হয়েছে। সো ফ্যামিলি তাদের বাড়িতে সবাই আর্জ করলো ক্লারিসাকে বিয়ে করতে একজন বয়স্ক কুৎসিত একটা লোককে, তার নাম হচ্ছে রজার সোমসকে। তো তখন কি করবে, আমাদের ক্লারিসা পালিয়ে গেল। কার সাথে? রবার্ট লাভলেস বলে। এই রবার্ট লাভলেসকে একজন মানে র্যাকিশ, মানে পিকারেস্কিউ নোভেলে যেমন একজন হিরো হয়, মানে বখাটে ছেলের সাথে। আর সে আবার তাদের পারিবারিক মানে শত্রুদের মধ্যে পড়ে। এবং সেই ছেলেটি আবার তাকে, ক্লারিসাকে প্রিজনার করে রেখেছিল, মানে তোকে লিবার্টিটাই দেয়নি, এমনকি তাকে মানে প্রস্টিটিউটেও পর্যন্ত তাকে পেশায় নামিয়ে দিয়েছিল। যাই হোক, সে লাভলেস থেকে পালিয়ে বাঁচে এবং তাকে বাঁচায় পোর স্মিথ বলে কেউ একজন, এবং তার ভার্চুকে আবার রিওয়ার্ড দেওয়া হয় জন বেলফোর্ডে দেওয়ার, এবং তখন সে সুসাইড করে আর কি, প্রিপেয়ার্স ফর হার ডেথ অ্যান্ড ডাইজ লাইক এ ট্রু ক্রিশ্চিয়ান। So the novel illustrates the principle of ars moriendi, that means the art of dying like a true Christian. Now এবারে আসবো আরেকজন অন্যতম পিলার নোভেলের, হেনরি ফিল্ডিং 1707 to 1754। হেনরি ফিল্ডিং একজন টোরি সাপোর্টার ছিলেন, 25টির মতো নাটক লিখেছিলেন, এবং সপ্তাহে 3 দিন বেরোয় এরকম একটা জার্নাল চ্যাম্পিয়ন, তার তিনি এডিটরও ছিলেন। এবং তিনি ক্যাপ্টেন হারকিউলস ভিনিগার এই ছদ্মনাম নিয়েছিলেন, এবং তিনি রবার্ট ওয়ালপোলের যে সিংহাসনে থাকা এবং তাকে নিয়ে সমালোচনামূলক অনেক মন্তব্য করেছেন তার লেখাতে। ওকে, তো তিনি রিচার্ডসনের পামেলার পরে তিনি তাকে অনুকরণ করে তিনি এখানে লিখেছিলেন সামেলা বলে একটি লেখা, তো যার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। এছাড়া তার নাটকের মধ্যে টম থাম বলে নাটকটি একটু বিখ্যাত ছিল, তবে নট দ্যাট মাচ ফর সামারি। এখানে এটা একটা ওয়ারলেস ছিল এবং রবার্ট পোলকে অ্যাটাক করে লেখা। তবে হ্যাঁ, জোসেফ অ্যান্ড্রিউজ বিখ্যাতের মধ্যে পড়ে। এটা একটা ফুল লেন্থ নোভেল ছিল, যদিও এর ফুল টাইটেলটা অনেকটা বড়, দ্য হিস্টোরি অফ দ্য অ্যাডভেঞ্চার্স অফ জোসেফ অ্যান্ড্রিউজ অ্যান্ড হিজ ফ্রেন্ড মিস্টার আব্রাহাম অ্যাডাম। Go for a simple thematic study, not for summary, but if you want to read, then of course you need to read Tom Jones, most important one, 1749 এ। ফুল টাইটেল হচ্ছে দ্য হিস্টোরি অফ টম জোন্স এ ফাউন্ডলিং। A foundling indicates that Fielding will reject normal epic procedure and deal with English society as it is. ইংলিশ সোসাইটিকে যেমনটা তেমনটা তুলে ধরবেন। সো এটিও কমিক এপিক এখানে, এবং যে জনরাটিক স্টাডি চাই তাহলে এটা হচ্ছে একটা পিকারেস্কিউ নোভেল, এবং যে অথারের জার্নি ওয়াইজ যদি কোনো টান থাকে তা হচ্ছে বিল্ডাংশ্রমণ, জন্ম থেকে তার বড় হওয়ার কাহিনী বিল্ডাংশ্রমণ, এটা একটা। সো ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড অন 28 February 1749 ইন লন্ডন, এবং তার প্রথম অর্ধের দিকে লেখা সাকসেসফুল লেখার মধ্যে একটি। সো ইট ইজ দ্য আর্লিয়েস্ট নোভেল মেনশনড বাই উইলিয়াম সোমারসেট মকন ইন হিজ 1948 বুক গ্রেট নোভেলিস্ট অ্যান্ড দেয়ার নোভেলস অ্যামং দ্য বেস্ট 10 বেস্ট নোভেলস অফ দ্য ওয়ার্ল্ড, তিনি বলেছেন। সো দ্য নোভেল ইজ হাইলি অর্গানাইজড ডিসপাইট ইটস লেন্থ, কারণ যদি লেন্থ দেখেন একটা ডিকশনারির মতো একটা মোটা বই,
মানে টেক্সটটা। So Samuel Taylor Coleridge argued that it has one of the three most perfect plots alongside or along কি ছিল Oedipus Tyrannus by Sophocles and then The Alchemist by Ben Jonson. So একেবারে পারফেক্ট প্লট যদি তিনি মনে করেন বলেছিলেন যে এই তিনটি টেক্সটে রয়েছে। সো এই টেক্সটটি Tom Jones' text became a bestseller with 4 editions published in its first year alone, and it's generally regarded as Fielding's greatest book and an influential English novel. তারপরে আসবো লরেন্স টার্ন, another important figure. লরেন্স টার্ন 1759 বা 18th সেঞ্চুরিতে যা লিখে গেছেন, যা সৃষ্টি করে গেছেন, যেটা সমসাময়িক কেউ করতে পারেনি, এটাই হচ্ছে তার স্পেশালিটি। কারণ আজকে যখন আমরা মজার নোভেল পড়ি, যে সমস্ত টেকনিকগুলি পাই, যেমন হচ্ছে ফ্ল্যাশব্যাক, যেমন হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস, যেমন পাই আমরা রিগ্রেসিভ স্টোরি টেলিং, ওকে, তারপরে হ্যাপহ্যাজার্ড, ডিসঅর্ডার্ড ন্যারেটিভ, এই সমস্ত টেকনিকগুলো কিন্তু 1759-এ তার লেখা দ্য লাইফ অ্যান্ড ওপিনিয়ন অফ ট্রিস্ট্রাম স্যান্ডি এখানে তিনি করে গেছেন। যদিও সেই সময় এই টার্ম কিন্তু ছিল না, এই সবচেয়ে মডার্ন টার্মগুলো কিন্তু তার এই নোভেলের মধ্যে সব কিছু কিন্তু তিনি ইউজ করে গেছেন। ওকে, তবে হ্যাঁ, এই উপন্যাসটিও একটা বিশেষ একটা জনরার মধ্যে পড়ে, তার নাম হচ্ছে রোমান আখলেভ। রোমান আখলেভ মানে হচ্ছে নোভেল উইথ এ কি, অনেকে আবার বলে এ নোভেল উইদিন এ নোভেল অর এ স্টোরি উইদিন এ স্টোরি। তো ট্রিস্ট্রাম স্যান্ডি 1759-এ এটা 2টো ভলিউম রয়েছে, পাবলিশড ইন 1759, হুইচ catapulted Sterne to literary fame. এরপরে তার লেখা হচ্ছে আ সেন্টিমেন্টাল জার্নি 1768-এ, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, সেকেন্ড নোভেল ছিল। এখানে ওয়ান সেকেন্ড যে ফ্র্যাগমেন্টারি ন্যারেটিভ এখানেও কিন্তু তার রয়েছে। নেক্সট আসবো টোবিয়াস মলেট। টোবিয়াস মলেট 1721 and he was died in 1771. So Smollett was the first of the Scottish novelist. Keep remember this. So he was a travel writer, critic, political controversialist. তবে নাট্যকার হিসেবে জঘন্য নাম। সো বেস্ট নোন কেন তিনি পিকারেস্কিউ নোভেল লিখতেন। ওকে, এছাড়া তিনি কিছু অপেরাও লিখেছেন, যেমন হচ্ছে অ্যালসেস্টি। তার প্রথম নোভেলের নাম হচ্ছে রডারিক র্যান্ডম 1748, এই যে প্রথম নোভেল। এবং একটা গুরুত্বপূর্ণ নয় এটা, অ্যাডভেঞ্চার অফ পেরিগ্রিন পিকল, লংগেস্ট অ্যান্ড মোস্ট র্যাম্বলিং অফ হিজ নোভেলস। কমিক ক্যারেক্টার এখানে রয়েছে কমোডোর ট্রানিয়ান। ওকে, সো এই উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে জর্জ বার্নার্ড শ তার অনবদ্য নাটক পিগমালিয়ান লিখেছিলেন, তাই ইম্পর্টেন্ট অ্যাডভেঞ্চার্স অফ পেরিগ্রিন পিকল। দেন অ্যাডভেঞ্চার্স অফ ফার্ডিনান্ড কাউন্ট ফ্যাথম, এটি একটি হিস্টোরিক্যাল লেখা এবং এখানে একজন স্কাউন্ড্রেল, একজন রাকিস ক্যারেক্টার জোনাথন ওয়াইল্ডকে নিয়ে লেখা। এবারে যদি নারী লেখকদের মধ্যে আসি, সারা ফিল্ডিং 1710 থেকে 1768, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট ইন টার্মস অফ লাইফ। সো উপন্যাসিক ছিলেন এবং হেনরি ফিল্ডিংয়ের বোন ছিলেন এবং স্যামুয়েল রিচার্ডসনের বন্ধু বা বান্ধবী বলাইতে পারে। এবং মোস্ট ইম্পর্টেন্ট লেখা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার্স অফ ডেভিড সিম্পল। অ্যাডভেঞ্চার্স অফ ডেভিড সিম্পল টাইটেল ইজ এনাফ, দেন গো ফর হার অ্যানাদার টাইটেল দ্য গভর্নেস or the Little Female Academy. Just for title, go for her. Now next, Charlotte or Charlotte Lennox, 1732-1804,
So Charlotte Lennox, important for a famous text because she wrote The Female Quixote. You know Don Quixote? That was written by Miguel de Cervantes, Spanish writer. So তিনি লিখেছেন দ্য ফিমেল কুইজট, দ্য অ্যাডভেঞ্চার্স অফ আরাবেলা। এবার যদি মেজর প্লে রাইটের দিকে আসি, এই যুগের নাটককার, যেটা আমরা পাই অ্যাকচুয়ালি শেষ অর্থে সেন্টিমেন্টাল কমেডি এবং অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডির মধ্যে, তো প্রথম আসবো অলিভার গোল্ডস্মিথ, 1732 থেকে 1774। মেনলি একজন পোয়েট, কিন্তু অনবদ্য তার গুণ রয়েছে কবি হিসাবে। তো মধ্য কথা, ইনি হচ্ছেন একজন আয়ারল্যান্ডের একজন লেখক, আইরিশ প্লেরাইট, নোভেলিস্ট অ্যান্ড এসেইস্ট। তো যদি এই যুগের আইরিশ রাইটারদের মধ্যে আমি আসি, তাহলে দ্বিতীয় কিংবদন্তি জোনাথন সুইফটের পরে। সো আইরিশ প্লেরাইট, নোভেলিস্ট এবং এসেইস্ট। তবে হ্যাঁ, জীবদ্দশায় অনেক সাফার করেছে, চাকরি পায়নি, 22 বছর বয়সে তিনি আয়ারল্যান্ড থেকে পালিয়ে গেছিলেন এবং আর ফেরেনি। তারপর থেকে ফ্রান্সে, সুইজারল্যান্ডে, ইটালি সব জায়গায় ঘুরে বেরিয়েছে। তবে লেখা শুরু করেছিল 1764 খ্রিস্টাব্দে দ্য ট্রাভেলারে। এছাড়া লিখেছেন চাইনিজ লেটার্স, এটা পরবর্তী সময়ে পাবলিশড হয়েছিল। দ্য সিটিজেন অফ দ্য ওয়ার্ল্ড বিখ্যাত কবিতা ছিল। তো একটা সময় এমন আসে, লোকের কাছ থেকে ধার নিয়ে এমন অবস্থা হয়েছিল, ঋণে জর্জরিত হয়েছিল, এমনকি তাকে জেলে বন্দিও করা হবে এমন অবস্থায়। তো এরকম মতো অবস্থায় হাত বাড়িয়ে দিলেন স্যামুয়েল জনসন। এই গোল্ডস্মিথের লেখা একটা লেখা ম্যানুস্ক্রিপ্ট তিনি তখন পাবলিশ করালেন, আর সেটা বিশ্ববিখ্যাত নোভেল হয়ে দাঁড়ালো, দ্য ভিকার অফ ওয়েকফিল্ড। এটাকে তিনি পাবলিশ করিয়ে অনেক টাকা পেলেন এবং তার টাকা দিয়ে তিনি তার ঋণ মুকুব করলেন এবং তার জীবনে একটা পজিটিভ সাইড আনলেন। তো যাই হোক, গোল্ডস্মিথ কিডনি ইনফেকশনে মারা গেছিলেন। দ্যাট দ্য ভিকার অফ ওয়েকফিল্ড একমাত্র উপন্যাস এবং বিখ্যাত উপন্যাস, এবং এর সাবটাইটেলটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, এ টেল সাপোজ টু বি রিটেন বাই হিমসেলফ। এবং এখানে চরিত্রের মধ্যে ডক্টর প্রিমরোজ ছিল, যিনি হচ্ছেন আমাদের এই ভিকার, যার কাহিনী, তার মেমোয়ের, তার স্ত্রী, তার 6টি বাচ্চা, এইসব কিছু কাহিনী রয়েছে এখানে। এছাড়া তার ফেমাস কবিতার মধ্যে রয়েছে দ্য ডেজার্টেড ভিলেজ, ওকে, দ্য গুড নেচার্ড ম্যান। এবার তার নাটকে আসবো। গুড নেচার্ড ম্যানটা ছিল তার প্রথম লেখা, তবে যেটার জন্য বিশ্ববিখ্যাত একটা সেন্টিমেন্টাল কমেডি, তার নাম হচ্ছে সি স্টুপস টু কনকুয়ার। দ্য মিস্টেক্স অফ এ নাইট হচ্ছে তার সাবটাইটেল। এখানে চরিত্রের মধ্যে রয়েছে মিসেস হার্টকাসল অ্যান্ড মিস্টার হার্টকাসল, এবং তাদের একটা মেয়ে রয়েছে, তার নাম হচ্ছে কেট হার্টকাসল। এবং এখানে মোস্ট ফেমাস একটা চরিত্র হচ্ছে টনি লাম্পকিন, ফানি চরিত্র। এরপরে আসবো আরবি শেরিডান, পুরো নাম রিচার্ড বার্নসলি শেরিডান, 1751-এ জন্ম, 1816-এ তার মৃত্যু। ইনিও আইরিশ প্লেরাইট ছিল এবং তিনি লিখেছিলেন অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, আর উদাহরণ হচ্ছে দ্য রাইফেলস। এই রাইফেলের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে জ্যাক অ্যাবসলিউট। এছাড়া রয়েছে ইংলিশ বেভারলি, লিডিয়া ল্যাঙ্গুইস, জুলিয়া, এরা, সরি আমি রাইফেলস বলবো না। দ্য স্কুল ফর স্ক্যান্ডাল, অ্যানাদার সিগনিফিকেন্ট লেখা এবং সেন্টিমেন্টাল কমেডি এর একটি, বা এবং কমেডি অফ ম্যানার্সের একটা অন্যতম একটা উদাহরণ। 1777 সালটাও খুবই খুবই বিখ্যাত। তো এখানে চরিত্র রয়েছে স্যার পিটার টিজেল রাদার, এবং আর কিছু চরিত্রের মধ্যে পাবো চার্লস জোসেফ, এরা রয়েছে। এছাড়া মারিয়ার চরিত্রটাও ইম্পর্টেন্ট। ফ্রান্সিস বার্নি নারী লেখকদের মধ্যে অন্যতম, এবং অনেকে বলে যে প্রাইড অ্যান্ড প্রেজুডাইজ আমাদের জেন অস্টেনের এই টাইটেলটি নাকি বার্নির, এই ফ্রান্সিস বার্নির লেখা সেসিলিয়া বলে একটা উপন্যাস থেকে এসেছে। ওকে, তো বিখ্যাত লেখার মধ্যে ইভেলিনা, নারীবাদী লেখা মধ্যে একটি অন্যতম লেখা। সাবটাইটেল হচ্ছে দ্য হিস্টোরি অফ এ ইয়ং লেডিজ এন্ট্রি ইন্টু দ্য ওয়ার্ল্ড, বিখ্যাত লেখা। এমনকি
এই উপন্যাসের জন্য এডমান্ড বার্গ, ডক্টর স্যামুয়েল জনসন তাকে প্রশংসিতও করেছিলেন। এরপরে হচ্ছে ক্যামেলিয়া, এ পিকচার অফ ইউথ, তারপরে লেখা দ্য ওয়ান্ডারার, এগুলো সবই কিন্তু তার বিখ্যাত লেখার মধ্যে তার পড়ে। তো আমাদের এই ফ্রান্সিস বার্নির মাধ্যমে আমাদের যদি রাইটার সিরিজ দেখি আমাদের নাটক জগতের মাধ্যমে, এখানে শেষ হচ্ছে অফিসিয়ালি। সো আমরা এই পর্যন্ত যে আলোচনাগুলি করলাম তা কিন্তু ফ্রম ওল্ড ইংলিশ অর অ্যাংলো সেকশন পিরিয়ড টু অগাস্টান এজ অর দ্য 18th সেঞ্চুরি অবধি কভার করলাম। আমাদের নেক্সট যেটা এজ হবে রোমান্টিক পিরিয়ড, বাট আমরা রোমান্টিক পিরিয়ডটা এখন না, রোমান্টিক পিরিয়ডটা অন্য কোনো এক ইউনিটটি করে আবার ফিরব। আপাতত আজকে হচ্ছে 29th of January। সো আই হোপ আপনারা প্রথম থেকে এই এজ অবধি, অর্থাৎ আমাদের অগাস্টান এজ অবধি পড়াশোনা করবেন, এবং যদি আপনারা মানে রাজি থাকেন তাহলে আসন্ন রবিবার আমরা একটা এই এজগুলো থেকে একটা 50 মার্কের টেস্ট নিতে পারি, মানে 50 MCQs নিয়ে একটা টেস্ট নিতে পারি। ওকে, সো এটা আপনারা আলোচনা করুন, মানে আপনাদের পরামর্শ, আপনারা কি চাইছেন বলুন, সেরকমভাবে এগোবো।